আসসালামু আলাইকুম। আইএলটিএস রাইটিং টাস্ক 1 লাইন গ্রাফ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। স্ক্রিনে এই মুহূর্তে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটাই মূলত পরীক্ষা থাকবে। এরকমটাই থাকে বিভিন্ন বিষয় নিয়ে। তো এই চিত্র থেকে দেখে বর্ণনা করে লিখতে হবে এবং সেই শব্দ লিমিটেশনটা হচ্ছে মিনিমাম 150 শব্দে লিখতে হয়। তো এখন এই যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, তার উত্তরটা মূলত এখানে লিখে রেখেছি। এই উত্তরে আমরা 4টা ভাগে ভাগ করেছি। যেমন একটা অংশকে আমরা বলতেছি ইন্ট্রোডাকশন, এরপর হচ্ছে ওভারভিউ স্টেটমেন্ট, এছাড়া বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 এবং কনক্লুশনটা নট ম্যান্ডেটরি, চাইলে লেখা যায়। আমরা প্রত্যেকটা সেকশন অর্থাৎ প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, বাংলায় একেবারে সহজ করে, এবং কি কি লিখতে হবে কি কি লিখতে হবে না, যত রকমের ট্রিক্স আছে সেগুলো আমরা ট্রাই করব খোঁজার। খেয়াল করুন, মূলত এই যে চিত্রটা থাকে, এই চিত্রের উপরে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা দেখতে অনেকটা এরকম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংরেজিতে লেখা আছে, দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য সেলস অফ অনলাইন বুকস অ্যান্ড ফিজিক্যাল বুকস ফ্রম 2010 to 2020 measured in millions of US dollar. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. Write a minimum of 150 words. যদি আমরা এটা বাংলা করি তাহলে বাংলা অর্থ দাঁড়ায়, গ্রাফটি 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত অনলাইন বই এবং ফিজিক্যাল বইয়ের বিক্রয়ের তথ্য প্রদান করে, যা মিলিয়ন US ডলার পরিমাপ করা হয়েছে। প্রধান বৈশিষ্ট্যগুলো নির্বাচন ও রিপোর্ট করার মাধ্যমে তথ্যটির সার সংক্ষেপ করো এবং যেখানে প্রাসঙ্গিক সেখানে তুলনা করো। কমপক্ষে 150 শব্দে লিখো। তা আমরা উত্তরটা এখানে লিখেছি। এই উত্তরটার বাংলা অর্থ অনুবাদ আমরা জানবো, তার আগে আমরা হচ্ছে প্রত্যেকটা সেকশন নিয়ে আলোচনা করবো। যেমন প্রথমে ইন্ট্রোডাকশন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ইন্ট্রোডাকশনে কিভাবে লেখা উচিত, কি কি লেখা উচিত না, কি করা উচিত কি করা উচিত না, সেই সম্পর্কে জানবো। এভাবে আমরা সবগুলো ইন্ট্রোডাকশন, ওভারভিউ স্টেটমেন্ট, তারপর হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ইন্ট্রোডাকশনে মূলত পুরো তথ্যটাই প্রশ্ন থেকে দিতে হবে, তবে হুবহু ব্যবহার করা যাবে না। কিরকম আমরা একটু খেয়াল করি। প্রশ্ন মধ্যে দেওয়া আছে দ্য গ্রাফ, আমরা ইন্ট্রোডাকশন লিখেছি দ্য লাইন গ্রাফ। প্রশ্নের মধ্যে দেওয়া আছে গিভস ইনফরমেশন অ্যাবাউট, আমরা উত্তর লিখেছি ইলাস্ট্রেটস। তারপর হচ্ছে প্রশ্নতে আছে অনলাইন বুকস অ্যান্ড ফিজিক্যাল বুকস, আমরা সেটাকে লিখেছি অনলাইন অ্যান্ড ফিজিক্যাল বুকস, অর্থাৎ অনলাইনের পরে বুকস রাখিনি। প্রশ্ন লেখা আছে হচ্ছে ফ্রম 2010 to 2020, আমরা লিখেছি বিটুইন 2010 and 2020। ঠিক এরকমটা পরিবর্তন করে তথ্য হুবহু না রেখে আমরা প্রশ্ন থেকে কিন্তু চাইলে তথ্য নিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা লিখতে পারি। এই হচ্ছে ইন্ট্রোডাকশনের কাজ। এখন খেয়াল করি যে আমরা কিন্তু প্রশ্নের মধ্যে দেখতে পেয়েছিলাম দ্য গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট, এর পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি দ্য গ্রাফ ইলাস্ট্রেটস, দ্য গ্রাফ ডিপিক্টস, দ্য গ্রাফ শোজ, দ্য গ্রাফ প্রেজেন্টস, দ্য গ্রাফ ডেমনস্ট্রেটস, দ্য গ্রাফ রিভিলস, দ্য গ্রাফ ইন্ডিকেটস, the graph provides information about, the graph gives details about, the graph describes, the graph outlines, the graph displays, the graph represents, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু আমরা চাইলে লিখতে পারি। আমার নলেজে যতটুকু আছে আমি ততটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি। এরপর আরেকটা লাইন আমরা পরিবর্তন করে লিখেছিলাম প্রশ্ন থেকে, সেটা হচ্ছে ফ্রম 2010 to 2020 এর পরিবর্তে অনেকভাবে লেখা যায়, যেটা আমরা লিখেছিলাম উত্তরে বিটুইন 2010 and 2020। এছাড়া আরো কিছু ভাবে লেখা যায়, যেমন ওভার দ্য পিরিয়ড ফ্রম 2010 to 2020, ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 2010 to 2020, throughout the 2010 to 2020 period, over a 10-year period from 2010 to 2020, between the years 2010 and 2020। আরো বেশ কিছু আছে যেটা আপনারা দেখে নিতে পারেন, এখানে লিখে রাখছি। আমরা একটা বিষয় খেয়াল করব, ইন্ট্রোডাকশন লেখার সময় যেগুলো মাথায় রাখতে হবে, কোশ্চেনকে প্যারাফ্রেজ করতে হবে, প্রশ্নের এক মিনিং রেখে ভিন্ন শব্দ ব্যবহার করতে হবে। যেমন আমরা কিন্তু লিখেছিলাম গিভস ইনফরমেশন অ্যাবাউট এর পরিবর্তে ইলাস্ট্রেটস, তাছাড়া আমরা চাইলে ডিপিক্টস লিখতে পারি, প্রেজেন্সও লিখতে পারি। এছাড়া গ্রাফটা কোন টাইপের তা কিন্তু ইন্ট্রোডাকশনে উল্লেখ করতে হবে। এটা কি লাইন গ্রাফ নাকি বার চার্ট নাকি পাই চার্ট, আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে উল্লেখ করেছি দ্য লাইন গ্রাফ, এমনটা কিন্তু উল্লেখ করতে হবে ইন্ট্রোডাকশনে। এছাড়াও মেইন টপিক উল্লেখ করতে হবে। পুরো এই চিত্রটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা মূলত সেলস অফ বুকস নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এই বিষয়টা তুলে ধরতে হবে ইন্ট্রোডাকশনে। যেমন আমরা লিখেছি দ্য লাইন গ্রাফ ইলাস্ট্রেটস দ্য সেলস অফ অনলাইন অ্যান্ড ফিজিক্যাল বুকস, এই যে মেইন টপিক এটা আপনাকে উল্লেখ করতে হবে ইন্ট্রোডাকশনে। তাছাড়া টাইম পিরিয়ডও উল্লেখ করতে হবে, যেমন কোন সময় ডেটা সেটা বলতে হবে। এখানে খেয়াল করুন চিত্রের মধ্যে 2010 থেকে 2020 পর্যন্ত
এই সময়কালে মধ্যে বেশ কিছু তথ্য এই চিত্রে দেওয়া আছে। এই সময়টা আমরা উল্লেখ করেছি ইন্ট্রোডাকশনে, যেমন বিটুইন 2010 টু 2020, বিটুইন 2010 and 2020। যদি ইউনিট থাকে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, অর্থাৎ ইউনিট বলতে পরিমাপের একক। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা কিন্তু পেয়েছিলাম প্রশ্নের মধ্যে কিংবা চিত্রের মধ্যে যদি আমরা দেখি ইউনিটটা ছিল মিলিয়নস অফ ডলার, সেক্ষেত্রে আমরা কিন্তু লিখেছি মেজার্ড ইন মিলিয়নস অফ ডলার, এবং এটা ইন্ট্রোডাকশন লেখা হয়েছে এই জায়গায় দেখুন মেজার্ড ইন মিলিয়নস অফ ইউএস ডলার। তো এইভাবে আপনাকে উল্লেখ করতে হবে ইউনিট থাকলেও। ইন্ট্রোডাকশনে কি কি লিখবেন না, ওপিনিয়ন লেখা যাবে না, আই থিঙ্ক দ্য গ্রাফ ইজ ভেরি ইন্টারেস্টিং, এই টাইপের কথা একদমই লেখা যাবে না। তাছাড়া কি লেখা যাবে না, ডিটেইলড অ্যানালাইসিস, ইন্ট্রোডাকশনে ইনক্রিজ বা ডিক্রিজ এক্সপ্লেইন করা লাগবে না। ওভারভিউ লেখা এটা কিন্তু যাবে না, ওভারভিউ আলাদা প্যারাগ্রাফে লিখতে হয়। আমরা ইন্ট্রোডাকশনের বিষয় নিয়ে আলোচনা করলাম, এখন আমরা ওভারভিউ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রশ্নে মূলত হচ্ছে ওভারভিউ যেটা আমরা লিখেছি প্রশ্ন দেখে, যেমন ওভারঅল অনলাইন বুক sales increased steadily throughout the period, while physical book sales showed a continuous decline. In addition, online sales overtook physical book sales in 2017 and became the dominant category by the end of the period. আমরা যদি এর বাংলা অর্থটা বের করার চেষ্টা করি তাহলে পাবো, সামগ্রিকভাবে পুরো সময়কাল জুড়ে অনলাইন বইয়ের বিক্রি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে ফিজিক্যাল বইয়ের বিক্রিতে নিরবিচ্ছিন্ন হ্রাস দেখা দিয়েছে। এছাড়া 2017 সালে অনলাইন বিক্রয় ফিজিক্যাল বইয়ের বিক্রয়কে ছাড়িয়ে যায় এবং সময়কালটি শেষ নাগাদ এটি প্রধান বিভাগে পরিণত হয়। এটা হচ্ছে বাংলা অর্থ। তবে আমরা একটু বিস্তারিত আলোচনা করি ওভারভিউটা আসলে কি। সহজ কথায় বলতে গেলে ওভারভিউ হলো পুরো গ্রাফের মূল খবর। আপনি যদি গ্রাফটি এক পলক দেখেন তবে যা সবচেয়ে আগে চোখে পড়বে সেটা হচ্ছে ওভারভিউ। সহজ করে মনে রাখার তিনটি বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি সংক্ষেপে বলা। পুরো গ্রাফের সবচেয়ে বড় পরিবর্তনটা এক বা দুই লাইনে বলা। আপনি চিত্রটা দেখেই এক বা দুই লাইনে আপনি যা বলবেন সেটাই কিন্তু মূলত হচ্ছে ওভারভিউ। এবং সংখ্যা না লেখা, এখানে কোনো সংখ্যা যেমন 5 মিলিয়ন 10 মিলিয়ন এগুলো লেখা যাবে না। এবং আসল ঘটনাটা, যেমন কোনটি সবচেয়ে বেশি ছিল আর কোনটি সবচেয়ে কম, অথবা কখন একটি অন্যটিকে ছাড়িয়ে গেল, এই মূল বিষয়টি কিন্তু বুঝিয়ে বলা। যদি আরেকটু সহজ করে বলার ট্রাই করি, যেমন আপনি আপনার এক বন্ধুকে গ্রাফটি সম্পর্কে ফোনে কল করে তাকে বলবেন, সেক্ষেত্রে কি বলবেন, বন্ধু এই গ্রাফটা দেখলে বোঝা যায় যে গত 10 বছরে অনলাইন বইয়ের বিক্রি অনেক বেড়ে গেছে, আর উল্টো দিকে দোকানে গিয়ে বই কেনা অনেক কমে গেছে। ব্যাস এই কথাটুকুই ফর্মাল ভাবে খাতায় লেখাটাই হচ্ছে ওভারভিউ। আপনি কিন্তু ফোনে তাকে ডিটেলস বলতে যাবেন না, কোন সালে কি হয়েছিল, হ্যাঁ কতটুকু বৃদ্ধি পেয়েছিল, কতটুকু ইনক্রিজ হয়েছিল, কতটুকু ডিক্রিজ হয়েছিল, এগুলো বলার প্রয়োজন আপনার নেই। আমরা এই গ্রাফ দেখে ওভারভিউ লেখার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন ওভারঅল ট্রেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চিত্র দেখে কিন্তু ওভারঅল ট্রেন্ডটা যে আমরা বুঝতে পারছি, অনলাইন বুক সেলস পুরো সময় জুড়ে স্টেডিলি ইনক্রিজ করেছে, আর ফিজিক্যাল বুক সেলস পুরো সময় জুড়ে কিন্তু গ্র্যাজুয়ালি ডিক্লাইন করেছে। খেয়াল করুন, ফিজিক্যাল বুকটা কিন্তু আপনার বিক্রি কমেছিল এবং অনলাইন বুক সেলটা কিন্তু বেড়েছিল। এবং আমরা একটা বিষয় হচ্ছে ওভারভিউতে লিখতে পারি কম্প্যারিজন, অর্থাৎ শুরুতে ফিজিক্যাল বই সেল অনেক বেশি ছিল, পরে অনলাইন সেল দ্রুত বাড়তে থাকে। এই বিষয়টা কিন্তু আমরা তুলে আনতে পারি। হ্যাঁ, যখন আমরা 2010 সালে কথা বলবো তখন কিন্তু আমরা একটু কম্প্যারিজন করব যে 2010 সালে অনলাইনে বই বিক্রির অবস্থা কিরকম ছিল এবং ফিজিক্যাল বই বিক্রির অবস্থাটা কিরকম ছিল। এরকম কম্প্যারিজন আমরা চাইলে ওভারভিউতে তুলে আনতে পারি, তবে প্রত্যেকটা সাল ধরে ধরে না কিন্তু। এরপর ক্রস পয়েন্টের দিকে একটু খেয়াল করি। খেয়াল করুন 2017 সালের এখানে একটা ক্রস পয়েন্ট আছে, এই জায়গায় তাদের যে বিক্রিটা ছিল এটাও কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, কিরকম বিক্রি ছিল, দুই লাইন প্রায়, অর্থাৎ আমরা দুইটা লাইন দেখতে পাচ্ছি 2017 সালে ইকুয়াল হয়, এরপর অনলাইন সেল ফিজিক্যাল সেলের চেয়ে বেশি হয়ে যায়। এই ধরনের ক্রসিং পয়েন্ট ওভারভিউতে লেখা খুবই ভালো ইমপ্রেশন দেয়। কিছু প্রশ্ন মাথায় রেখে কিন্তু আমরা ওভারভিউ তৈরি করতে পারি। কি প্রশ্ন, which trend increased, which trend decreased, was there any crossing point, was there any crossover point, which category was highest at the end, what is the overall picture, was the change gradual or dramatic? এই প্রশ্নগুলো মাথায় রেখে কিন্তু আপনি ওভারভিউ লিখতে পারেন। আমরা ওভারভিউটা এখানে আবার লিখে রাখছি, আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে আরেকটু গভীর গবেষণা করতে পারেন। এবার আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 নিয়ে আলোচনা করব, দুটো একসাথে আলোচনা করতে যাচ্ছি। আমরা বডি প্যারাগ্রাফ 1 এ শুরুর অর্ধেক সময় নিয়ে আলোচনা করব, আর বডি প্যারাগ্রাফ 2 এ বাকি অর্ধেক নিয়ে আলোচনা করব। যেমন আমরা বডি প্যারাগ্রাফ 1 এ মূলত 2010 থেকে
2014 সাল পর্যন্ত আলোচনা করেছি, আর বডি প্যারাগ্রাফ 2 তে 2015 থেকে 2020 সাল পর্যন্ত আলোচনা করেছে। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ দিক, এবং মনে রাখতে হবে যে দুইটা প্যারাগ্রাফ যে আপনি লিখবেন কোনোটাই কিন্তু একটা থেকে আরেকটা বেশি বড় যেন না হয়ে যায়। এছাড়া আমরা একটা বিষয় খেয়াল করতে পারি, সেটা হচ্ছে বিভাগ বা ক্যাটাগরি অনুযায়ী বিভাজন করতে পারি। যদি গ্রাফে একাধিক লাইন থাকে, যেমন 3টি বা 4টি আলাদা দেশের উপাত্ত, তবে আপনি লাইনগুলো বেশি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাগ করতে পারেন। যেমন বডি প্যারাগ্রাফ 1 এ যেই লাইনগুলোর মধ্যে মিল আছে বা যেগুলো উপরের দিক যাচ্ছে সেগুলো এখানে লিখেন। তাছাড়া কি করতে পারেন, বডি প্যারাগ্রাফ 2 তে যেই লাইনগুলো নিচের দিকে নামছে বা যেগুলো ট্রেন্ড অন্যদের চেয়ে আলাদা সেগুলো আপনি আলোচনা করতে পারেন। আমরা যদি একটু চোখ বুলিয়ে নেই পুরো বিষয়টার দিকে, বডি প্যারাগ্রাফ 1 এ হচ্ছে প্রাথমিক ট্রেন্ড বা প্রথম সেটের লাইনগুলো থাকবে, আর বডি প্যারাগ্রাফ 2 তে হচ্ছে পরবর্তী যে বিষয়গুলো থাকে, যেমন দ্বিতীয় সেটের লাইনগুলো থাকবে। বডি প্যারাগ্রাফ 1 এ শুরুর ডেটা পয়েন্টগুলো তুলে ধরা হয়, আর বডি প্যারাগ্রাফ 2 তে হচ্ছে শেষের ডেটা পয়েন্টগুলো তুলে ধরা হয়। বডি প্যারাগ্রাফ 1 এ সাধারণত সর্বোচ্চ পয়েন্ট বা প্রধান ট্রেন্ড দিয়ে শুরু হয়, আর বডি প্যারাগ্রাফে হচ্ছে সর্বনিম্ন বা ব্যতিক্রমী ট্রেন্ডগুলো আলোচনা করা হয়ে থাকে। কিছু টিপস থাকে, যেমন লজিক্যাল গ্রুপিং। আপনার মূল উদ্দেশ্য হলো পরীক্ষককে বোঝানো যে আপনি তথ্যগুলো এলোমেলো ভাবে না লিখে একটি সুশৃঙ্খল পদ্ধতিতে সাজিয়েছেন। লিঙ্কিং ওয়ার্ডস, দুই প্যারাগ্রাফের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ইন কন্ট্রাস্ট, সিমিলারলি, অন দ্য আদার হ্যান্ড বা লুকিং অ্যাট দ্য রিমেইনিং ট্রেন্ডস, এই ধরনের শব্দ ব্যবহার করুন। তাছাড়া প্যারাগ্রাফের ভারসাম্য খেয়াল রাখবেন যেন একটি প্যারাগ্রাফ অনেক বড়, অন্যটি অনেক খুব ছোট না হয়ে যায়। তথ্য সমানভাবে ভাগ করার চেষ্টা করবেন। এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি। টাইম পিরিয়ড নিয়ে আমরা একটু আলোচনা করতেছি। খেয়াল করেন যে গ্রাফের সময় 2010 থেকে 2020 নিয়ে আলোচনা করা হয়েছিল। এখানে আমরা প্রথম যেই বডি প্যারাগ্রাফ 1, এখানে 2010 থেকে 2014 পর্যন্ত আলোচনা করেছি, এবং দ্বিতীয় প্যারাগ্রাফে হচ্ছে 2015 থেকে 2020 পর্যন্ত আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা এই অংশে দেখতে পাচ্ছি যে বডি প্যারাগ্রাফ 1 এ আর্লি ট্রেন্ড দেখানো হয়েছে। এই অংশে গ্রাফের শুরুর দিকে পরিবর্তন এক্সপ্লেইন করা হয়েছে। আমরা শুরুর দিকে পরিবর্তনটা যেটা দেখেছিলাম যে অনলাইন সেলটা ছিল 1 মিলিয়ন থেকে 2.5 মিলিয়ন, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছিল, তাই লেখা হয়েছে কি অনলাইন সেলস রোজ গ্র্যাজুয়ালি। তাছাড়া আমরা দেখতে পেয়েছিলাম যে ফিজিক্যাল সেল ছিল 9 মিলিয়ন থেকে 6.6 মিলিয়ন, যেটা কিন্তু ডিক্রিজ করেছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লিখেছি ফিজিক্যাল বুক সেলস ফেল মডারেটলি from 9 million to about 6.6 million dollars during the same period। অর্থাৎ শুরুর দিকে যেই হচ্ছে বিষয়টা ছিল সেটা কিন্তু আমরা তুলে আনলাম বডি প্যারাগ্রাফ 1 এ। এরপর আমরা আরেকটা বিষয় খেয়াল করি, আমরা এক্সাক্ট ডেটা না অ্যাপ্রক্সিমেট ডেটা ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করব। কিরকম, আমরা দুইটা পেজ সামনে যাই, তাহলে দেখতে পাবো এখানে দেখেন 2010 এ হচ্ছে আপনার ফিজিক্যাল বুক সেল, কিন্তু আপনার এক্সাক্ট ডেটা বলে নাই, এখানে কিন্তু 9 শব্দটা নাই। হ্যাঁ, তাছাড়া আমরা অন্য পয়েন্ট যদি খেয়াল করি 2011 সালে আপনার অনলাইন বুক সেলটা কিন্তু এক্সাক্ট পয়েন্টটা, এক্সাক্ট যে নাম্বার সেটা দেওয়া হয় নাই। যেহেতু দেওয়া হয় নাই, আমিও কিন্তু এক্সাক্ট নাম্বারটা লিখতে পারবো না। তবে সেই ক্ষেত্রে এক্সাক্ট নাম্বারটা লেখার যেহেতু যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা অ্যাপ্রক্সিমেটলি, ওভার, অ্যারাউন্ড, রাফলি, নিয়ারলি এই শব্দগুলো ব্যবহার করতে পারি বা করতে হবে। যেমন অ্যাপ্রক্সিমেটলি $9 million, over the few years, around 2.5 million, roughly 3 million, nearly 2.6 million dollars, এইগুলো আমরা উল্লেখ করতে পারি। কেন উল্লেখ করতে পারি খেয়াল করেন, 8 এবং 10 এর মাঝখানে হচ্ছে 9, তো আমরা এটা বলতে পারি approximately $9 million। ট্রেন্ড অনুযায়ী ভার্ব নির্বাচন করতে হবে। সেটা কিরকম, যেমন যদি ধীরে ধীরে ইনক্রিজ হয় তাহলে আমরা বলতে পারি রোজ গ্র্যাজুয়ালি, আর যদি দ্রুত ইনক্রিজ হয় তাহলে বলতে পারি ক্লাইম্ব র্যাপিডলি। এরকম বেশ কিছু টেকনিক আপনাকে ইউজ করতে হতে পারে। তাছাড়া ইম্পর্টেন্ট ফিচার যেগুলো থাকে সেগুলো আলাদা করে মেনশন করা হয়েছে বা করতে হয়। কিরকম, যেমন আপনি খেয়াল করবেন যে 2017 সালে কিন্তু ক্রসিং পয়েন্টটা ছিল, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেই পয়েন্টে অনলাইন বুক সেল এবং ফিজিক্যাল বুক সেলের অবস্থাটা কিরকম ছিল সেটা আমরা তুলে ধরবো। যেমন এখানে লেখা হয়েছে both categories recorded almost equal sales figures in 2017 at around $4.5 million। হ্যাঁ, এই বিষয়টা খুবই স্পেশাল, এটা আমরা যদি লিখি তাহলে আমাদের জন্য বেস্ট হয়। এছাড়া একটা বিষয় খেয়াল করব, সেটা হচ্ছে যে পুরো প্যারাগ্রাফে বডি প্যারাগ্রাফ 1 বলি কিংবা 2 বলি, এখানে কিন্তু কোনো ধরনের অপিনিয়ন দেওয়া হয় নাই। গুড, ব্যাড, ইন্টারেস্টিং কিছু দেওয়া হয় নাই, শুধুমাত্র ডেটা দেওয়া হয়েছে, ট্রেন্ড দেওয়া হয়েছে এবং কম্পারিজন করা হয়েছে।
ছয়টা বিষয় মাথায় রেখে আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 লিখব। টাইম ডিভিশন, ট্রেন্ড অ্যানালাইসিস, কম্প্যারিজন, প্রপার ভোকাবুলারি, ইম্পর্টেন্ট ফিচার্স হাইলাইটিং, অ্যাকুরেট ডেটা, ডেসক্রিপশন, এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 লিখব। আমরা এখানে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 দেয়া আছে, এটাকে আমরা এখন অনুবাদ করে পড়ব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন আমাদের প্রথম লেখা হয়েছে, যে লাইনটা লেখা আছে, in 2010 physical book sales were significantly higher at approximately $9 million compared to only $1 million for online books. 2010 সালে ফিজিক্যাল বইয়ের বিক্রি উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, যার পরিমাণ ছিল প্রায় $9 মিলিয়ন, যেখানে অনলাইন বইয়ের ক্ষেত্রে এটি ছিল মাত্র $1 মিলিয়ন। Over the next few years, online sales rose gradually, reaching around $2.5 million in 2014. পরবর্তী কয়েক বছরে অনলাইন বিক্রয় ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং 2014 সালে প্রায় $2.5 মিলিয়ন পৌঁছায়। By contrast, physical book sales fell moderately from $9 million to about $6.6 million during the same period. বিপরীতভাবে একই সময় ফিজিক্যাল বইয়ের বিক্রি 9 মিলিয়ন থেকে মাঝারিভাবে হ্রাস পেয়ে প্রায় $6.6 মিলিয়ন নেমে আসে। From 2015 onwards, the trend became more noticeable. 2015 সাল থেকে এই প্রবণতা আরো বেশি লক্ষণীয় হয়ে ওঠে। Online book sales climbed rapidly from roughly $3 million in 2015 to over $7 million in 2020. অনলাইন বইয়ের বিক্রয় 2015 সালে আনুমানিক $3 মিলিয়ন থেকে দ্রুত বৃদ্ধি পেয়ে 2020 সালে $7 মিলিয়ন পৌঁছায়। Meanwhile, physical book sales continued to decline steadily, dropping from about $5.8 million to nearly $2.6 million. ইতিমধ্যে ফিজিক্যাল বইয়ের বিক্রি ধারাবাহিকভাবে কমতে থাকে এবং প্রায় $5.8 মিলিয়ন থেকে নেমে আসে $2.6 মিলিয়ন। Both categories recorded almost equal sales figure in 2017 at around $4.5 million. 2017 সালে উভয় বিভাগেই প্রায় সমান বিক্রির পরিসংখ্যান রেকর্ড করা হয়েছে, যার পরিমাণ ছিল প্রায় $4.5 মিলিয়ন। আমাদের আজকে ভিডিওর আলোচনা এতটুকুই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন এই প্রার্থনাই করি, এবং নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আর কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের জন্য সুবিধা হয়। আসসালামু আলাইকুম।